আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো দেখো এই কোশ্চেন পেপারের প্রথমে যেটা রয়েছে 1 নম্বর দাগে বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি লিখতে হবে। 1 × 2 = 2। একের দাগে মূঢ় সেনাপতি প্রার্থনা করেছিলেন খাদ্য, জল, আশ্রয় না জীবনের। তো মূঢ় সেনাপতি কি প্রার্থনা করেছিলেন? আশ্রয় এর প্রার্থনা করেছিলেন। তারপর হচ্ছে চিঠি পাঠ্যাংশের দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, রাজনারায়ণ বসুকে না গৌরদাস বসাককে। তো দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছিল গৌরদাস বসাককে। 3 নম্বর চিঠি গল্পের 3টি চিঠি তর্জমা করেছেন সুনীল রায়, সুশীল বর্মন, সুশীল দাম না সুশীল ঘোষ। এখানে সুশীল রায় রয়েছে এখানে, ঠিক আছে প্রথমটায়। তোমাদের সঠিক উত্তর অপশন কয়েকটা হবে? সুশীল রায়। ওকে। তারপর হচ্ছে 4 নম্বর পিকনিকের ঝাল 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 টক টক বেড়ে আচারটা করেছিলেন হাবুলের পিসিমা, দিদিমা, মাসিমা না ঠাকুমা? তো সঠিক উত্তর হবে এখানটায় দিদিমা, ঠিক আছে, হাবুলের দিদিমা। 2 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 2 = 2। আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল কেন? তো আরব সেনাপতি মূঢ় সেনাপতির সঙ্গে বার্তালাপের সময় জানতে পারেন মূঢ় সেনাপতিই তার পিতার হত্যাকারী, তাই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে খুশহাল খাঁ খট্টক কে ছিলেন? তো খুশহাল খাঁ খট্টক পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন। রাজার প্রতি রাজার আচরণ, এটা বক্তা কি, অর্থাৎ এই উক্তিটা কার সেটা লিখতে হবে। তো বক্তা হচ্ছেন পুরু। ওকে। তারপর দেখো বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টি স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে। 3 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। 2 × 2 = 4। তো প্রথমে দেখো তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? তো এখানে মূঢ় সেনাপতির কথা বলা হয়েছে। দিগ্ভ্রম হওয়ার ফলে মূঢ় সেনাপতি নিজ পক্ষের শিবিরে পৌঁছানোর পরিবর্তে শত্রুপক্ষ আরব সেনাদের শিবিরে গিয়ে উপস্থিত হয়। পরেরটা হচ্ছে আলেম শব্দের অর্থ কি? লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন? তো দেখো আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ পণ্ডিত, অর্থাৎ যিনি সব কিছু জানেন। দেরাদুনের এক্সপ্রেসের 3য় শ্রেণীর একটি কামরা দখল করে থাকা কাবুলিওয়ালা পাঠানরা লেখককে এক মস্ত আলেম ভেবেছিলেন। 3 নম্বর দাগে লেখকের সামনের বেঞ্চির 2 পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিলেন তা নিজের ভাষায় লেখো। লেখক কীভাবে সেই কথার অর্থ বুঝতে পারলেন? দেখো পথচলতি পাঠ্যাংশের লেখক ট্রেনের কামরায় যে বেঞ্চে বসেছিলেন তার সামনের বেঞ্চিতে বসা 2 পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে লেখকের খুব প্রশংসা করছিলেন। লেখক অতি বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি, তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় পণ্ডিত। পাঠানদের বিভিন্ন খবরাখবর এমনকি তাদের খাস দেহাতি কথাও জানেন। 2 পাঠান সহযাত্রী পশতু ভাষায় কথা বলছিলেন। লেখক পশতু ভাষা জানতেন না, কিন্তু পশতু ভাষায় প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহৃত হয়। লেখক উর্দু ভাষা জানতেন বলে তাদের কথাবার্তার বিষয়বস্তু বুঝতে তার অসুবিধা হয়নি। পরেরটা হচ্ছে চমকিত হলাম কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন, তার চমকিত হওয়ার কারণ কি? তো দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার শাহ যুদ্ধে পরাজিত পুরুরাজের কথায় চমকে উঠেছিলেন। নেক্সট হচ্ছে পরাজিত ও বন্দী পুরুরাজের কাছে সেকেন্দার শাহ জানতে চান তিনি তার কাছে কীরকম ব্যবহার আশা করেন। পুরুরাজ উত্তর দেন রাজার প্রতি রাজার আচরণ। সুদূর ম্যাসিডন থেকে বিনা বাধায় অর্ধেক এশিয়া জয় করে সেকেন্দার প্রথম বাধা পান শতদ্রু নদীর তীরে পুরুর কাছে। এমন ব্যক্তিত্বের মুখোমুখি তিনি আগে কখনো হননি। পুরুর উত্তরে যে শৌর্য, সাহস ও আত্মসম্মান রয়েছে তাতে তিনি চমকে উঠেছিলেন। পুরুর এই উত্তরে সেকেন্দার শাহ সমগ্র ভারতবাসীদের সম্বন্ধে শ্রদ্ধাশীল হয়ে উঠেছিলেন। এরপর হচ্ছে 4 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। 1 × 2 = 2। প্রথমে দেখো পরবাসী কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন নদীর কিনারে, টিলার ওপারে, তাঁবুর পাশে না পলাশের ঝোপে? সঠিক উত্তর লিখবে পলাশের ঝোপে। এ পাড়ায় ও পাড়ায় পালেদের ড্যাশ বাড়ি, এখানে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে, এখানে দেখো অপশন রয়েছে বসেদের, রায়দের, এরপর হচ্ছে ঘোষেদের না দাসেদের। তো এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি, ঠিক আছে। শূন্যস্থানে বসবে বসেদের। সবুজ জামা পরলে তোতায় এর ডালে এসে বসবে প্রজাপতি, মৌমাছি, বলতানা পাখি। তো এখানে সবুজ জামা পরলে তোতাই এর ডালে এসে বসবে প্রজাপতি। সিন্ধু মুনি কার পুত্র ছিলেন? এখানে অপশন রয়েছে বিশ্বামিত্র মুনির, অন্ধ মুনির, কর্ণ মুনির না অত্রি মুনির? সঠিক উত্তর হবে অন্ধ মুনির।
5 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে লিখতে হবে। 1 × 2 = 2। সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? এখানে উত্তর লিখবে, দেখো, কবির মতে কারো সঙ্গে বিবাদ না করে সমস্ত দুঃখ সহ্য করে টিকে থাকাকেই সবার শ্রেয় বলা হয়েছে। অর্থাৎ সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যে চলা, সমঝোতা করে, সেটাকে এখানে সবার চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে। এসব আমার এসব আমারই হবে একটি চড়ুই পাখি কবিতায় কবি চড়ুই পাখিটি কী কী তার হবে বলে ভাবে। তো কথকের ঘর, দরজা, জানালা, টেবিলের ফুলদানি, বই খাতা, অর্থাৎ ঘরের সব কিছুই পাখিটি তার হবে বলে ভাবে। তো ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর লিখবে, ইচ্ছে হলে চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পাড়েদের বসেদের বাড়ি চলে যেতে পারে। নেক্সট হচ্ছে মান্ধাতারি আমল থেকে। মান্ধাতার আমল বলতে কী বোঝানো হয়েছে? তো মান্ধাতার আমল থেকে বলতে প্রাচীনকাল থেকে চলে আসছে বোঝানো হয়েছে। 6 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। 2 × 2 = 4। সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। তো সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য বন্ধনের কথাটি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। তোতাইয়ের সবুজ জামা পরা, অর্থাৎ সবুজ গাছ লাগানোর মাধ্যমে পৃথিবীকে আরও প্রাণবন্ত ও দূষণমুক্ত করতে চেয়েছেন কবি। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক যত নিবিড় ও প্রাণবন্ত হয়ে উঠবে পৃথিবী, ও সেই সঙ্গে নতুন প্রজন্মের মানুষ তত সজীব, সরস এবং দূষণমুক্তভাবে বেড়ে উঠবে। এরপর দেখো 6 এর 2 নম্বর, পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে? তো পরবাসী কবিতায় কত্থক ও কথাকলি নৃত্যের কথা বলা হয়েছে। কত্থক হলো উত্তর ভারতের ধ্রুপদী নাচ, আর কথাকলি হলো দক্ষিণ ভারতের কেরল রাজ্যের নাচ। 6 3 নম্বর দাগে কবি কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করে নিতে বলেছেন? তো মন তার চাহিদা মতো বস্তু না পেলে ভেঙে পড়ে, কিন্তু স্বাভাবিক নিয়মেই জীবনে চাওয়া ও পাওয়ার মধ্যে মিলন ঘটে না। তাই কি পেলাম না তা নিয়ে সারা জীবন হাহুতাশ করলে জীবন শুধু ব্যর্থ হয়। তাই কবি বলেছেন, পাওয়া না পাওয়ার মধ্যে ভারসাম্য বজায় রেখে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। 6 4 নম্বর হচ্ছে, তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি। পংক্তিটিতে কবি মানসিকতার কিরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়? তো দেখো, একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখির রূপকে কবি মানব জীবনের চরম সত্যে প্রকাশ করেছেন। এই নশ্বর পৃথিবীতে সকলেই একা, নিঃসঙ্গ, কারোর প্রতি অন্যের কোনো দায় নেই। তবুও মায়ার বন্ধনে একে অন্যের প্রতি নির্ভরশীল হয়ে সকলেই বেঁচে থাকতে চায়। নিঃসঙ্গ কবিকে ছেড়ে চড়ুই পাখি অন্যত্র চলে যেতে চায় না। তাই কবি কৃতজ্ঞ চড়ুই পাখির কাছে। 7 নম্বর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, অপুর বইয়ের দপ্তরে কী কী বই আছে? এগুলো তো আমাদের পথের পাঁচালী বই যে রয়েছে সহায়ক পাঠ, সেখান থেকে দেওয়া হচ্ছে। দেখো, অপুর বইয়ের দপ্তরে ছিল ধারাপাত, শুভঙ্করী ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত চরিতমালা। অপু বসে বসে খাতায় কী লেখে? তো অপু বসে বসে খাতায় নাটক আর গল্প লেখেন। এরপর অপুর মায়ের ওপর রাগ হয়েছিল কেন? তো সর্বজয়া রাগে দুর্গার চুল ছিঁড়ে দিয়েছিল বলে অপুর তার মায়ের ওপর রাগ হয়েছিল। আতুরী ডাইনি কে? তো আতুরী ডাইনি অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। পরেরটা হচ্ছে, গুরুমশাইয়ের নাম কি? তো এখানে উত্তর লিখবে, গুরুমশাইয়ের নাম হচ্ছে প্রসন্ন গুরুমশাই, ঠিক আছে। 8 নম্বরে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিকই বিকল্পটি বেছে নাও। 1 × 4 = 4। বিবেকানন্দ শব্দটির মধ্যে আছে দুটি রুদ্ধদল, দুটি মুক্তদল, একটি রুদ্ধদল, চারটি মুক্তদল, তিনটি রুদ্ধদল, একটি মুক্তদল, না সবকটি রুদ্ধদল? তো বিবেকানন্দ এখানে কটি দল রয়েছে? বিবেকানন্দ 5টা দল রয়েছে। তো যেগুলো শেষে স্বরধ্বনি থাকে সেগুলো মুক্তদল, আর যেগুলো শেষে স্বরধ্বনি থাকে না, ব্যঞ্জন ধ্বনি থাকে, সেগুলো হচ্ছে রুদ্ধদল। তো তোমরা এগুলো করলেই বুঝতে পারবে, বে এগুলো স্বরধ্বনি রয়েছে, কা এখানে স্বরধ্বনি রয়েছে, কা নন এখানে স্বরধ্বনি নেই। তো অর্থাৎ একটিতে শুধুমাত্র স্বরধ্বনি নেই, অর্থাৎ একটাই হচ্ছে আমাদের রুদ্ধদল আর 4টি হবে মুক্তদল। তো অপশান আমাদের ক্ষয়টা সঠিক হবে, একটি রুদ্ধদল আর 4টি মুক্তদল, ঠিক আছে। এরপর স্কুল থেকে স্কুল, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে তা হলো আদি স্বরাগম, অন্ত স্বরাগম, অপিনিহিতের স্বরসঙ্গতি। তো স্কুল থেকে স্কুল, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তিত হয়েছে সেটা কি? আদি স্বরাগম, অর্থাৎ এখানে প্রথমেই কিন্তু স্বরের আগমন হয়েছে। ব্যাকরণে দল শব্দটির অর্থ কী? দল শব্দটির অর্থ হচ্ছে অক্ষর, পাপড়ি, জনতানার বর্ণ সমষ্টি। তো ব্যাকরণে দল শব্দের অর্থ হচ্ছে অক্ষর। তারপর মধ্য স্বরাগমের অপর নাম অপিনিহিতি, স্বরভক্তি, অভিশ্রুতি, না স্বরসঙ্গতি? মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে স্বরভক্তি। 9 নম্বর থেকে নিচের যে কোনো 6টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। ধ্বনি লোপের একটি উদাহরণ দাও। তো অলাভ থেকে লাভ, এখানে ধ্বনি লোপ হয়েছে, অধ্বনি লোপ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো,
প্রবাদটিকে সার্থক বাক্যে প্রয়োগ করে এক হাতে তালি বাজে না। এখানে উত্তর লিখবে, যতই তোমরা একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দাও, দুজনেরই কম বেশি দোষ আছে, কারণ এক হাতে তালি বাজে না। সংজ্ঞা লিখতে হবে মুক্তদল শব্দ আর হচ্ছে ধ্বনি। তো মুক্তদল কি? যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে। আর যদি রুদ্ধদল বলা হয়, যে দলের শেষে স্বরধ্বনি থাকে না তাকে রুদ্ধদল বলে। শব্দ কি? এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তখন তাকে ধ্বনি বলে, তখন তাকে শব্দ বলে। ঠিক আছে? আর ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। নেক্সট 9 4 নম্বর দেখে, ধ্বনি পরিবর্তনের কটি ধারা ও কি কি? তো ধ্বনি পরিবর্তনের 4টি ধারা: ধ্বনির আগমন, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর আর হচ্ছে ধ্বনির স্থানান্তর। তারপর দল বিশ্লেষণ করো, ব্যাকরণ আর হচ্ছে জলধর। তো ব্যাকরণকে জল বিশ্লেষণ করে কী হবে? দল বিশ্লেষণ করলে কী হবে? ব্যাকরণ। 3টি দল রয়েছে। ঠিক আছে? এরপর জলাধর কী হবে? জলাধর। ওকে। তারপর দেখো 9 নম্বর দেখে, স্বরলোপ বলতে কী বোঝায়? এটি কি প্রকার ও কি কি? তো শব্দস্থিত কোনো স্বরধ্বনি উচ্চারণের সময় লুপ্ত হলে তাকে স্বরধ্বনি বলে। স্বরলোপ 3 প্রকার হয়: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ আর হচ্ছে অন্ত স্বরলোপ। তারপর অপিনিহিতি বলতে কী বোঝায়? উদাহরণ দাও। শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্ব ধ্বনি থাকলে অনেক সময় তাদের নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার প্রবণতা দেখা যায়। এই হ্রস্বই বা হ্রস্ব ধ্বনির এই নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার প্রবণতাকে অপিনিহিতি বলে। যেমন হচ্ছে কুড়িয়া থেকে কুইরা, এখানে যে হ্রস্বিকাটা দেখো প্রথমে মানে আগেই উচ্চারিত হয়েছে, তাই এটা হচ্ছে আমাদের অপিনিহিতি। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলাম। এর আগে আরও 3টি সেট দেওয়া হয়েছে, তো সব সেটগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এই সমস্ত সেটগুলোর মধ্যে থেকে সাধারণত পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে। ওকে, যদি এই প্রশ্নদের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপটিকে ডাউনলোড করার পর তোমরা প্রথমে রেজিস্টার করে নেবে এই সমস্ত তথ্যগুলো দিয়ে, তারপর লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা অ্যাপের মধ্যে থেকে পেইড কোর্স বা ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।